আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শেখ হাসিনা দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বললেন চিফ প্রসিকিউটর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেছেন যে শেখ হাসিনা চাইলেই সাধারণ নাগরিকদের মতো স্বাধীনভাবে আর দেশে ফিরতে পারবে না। এদিকে সংসদে স্বাস্থ্যমন্ত্রী বললেন, শীঘ্রই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অতি দ্রুত ১ লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ শাখাত হোসেন। আজ জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সাবিকুন নাহারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। জানাবো, আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ বললেন অর্থমন্ত্রী। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ এবং বর্তমান ঋণের নীতিমালা ঠিক করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর জানাবো, ছাত্র শিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সহসভাপতি ভিপি সাদিক কায়েম। আজ ছাত্র শিবিরের কেন্দ্রীয় এক নেতা বিষয়টি নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো, কলকাতায় ১৩৬ বছরের পুরনো মসজিদে নামাজ বন্ধ করল শুভেন্দু। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বিমানবন্দর সংলগ্ন ১৩৬ বছরের পুরনো বাকরা এয়ারপোর্ট মসজিদে নামাজ বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ শুভেন্দুর নির্দেশে। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জমিরুদ্দিন স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি আগে থেকে কোনো নোটিশ না দেয় হঠাৎ করেই ভারতের হিন্দুত্ববাদী কুখ্যাত নরেন্দ্র মোদীর সন্ত্রাসীরা তারা মূলত নতুন করে এই সমস্যাগুলোর সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ছাত্র শিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম। এবার ঢাকা ইসলামী ছাত্র শিবির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সহসভাপতি ভিপি সাদিক কায়েম। আজ তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় এক নেতা বিষয়টি নিশ্চিত করেছে। ছাত্র শিবিরের এই গুরুত্বপূর্ণ দায়িত্বের পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। তিনি বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আসলে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাদিক কায়েম তিনি আসলে এটি নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর ব্যাপারগুলো নিয়ে যাচ্ছেন। তিনি জানিয়েছেন যে একটি সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে ছিলাম এবং তাদের সঙ্গে থেকে আমি নিজের গুরুত্বপূর্ণ সময়গুলো ঠিক কি কাজে ব্যবহার করব সেটি আমরা আসলে করতে চাই এবং সেভাবেই করেছি। তিনি আরো জানিয়েছেন যে দীর্ঘদিনের পথ চলায় জামাত ইসলামের নেতৃত্ববৃন্দকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের সঙ্গে থেকে আমি আসলে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে যে এগিয়েছি, এটা আমার জীবনের একটি শ্রেষ্ঠ সময় বলে অভিহিত করেছেন। এবং তিনি আরো জানিয়েছেন যে বিষয়গুলো আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে এবং আমি এই সংগঠন থেকে অনেক কিছু শিখেছি। তাদেরকে মনের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসি। সংগঠনের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল এবং এই সংগঠনটির পাশে থাকব সারা জীবন।
আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ বললেন অর্থমন্ত্রী। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ এবং বর্তমান ঋণের নীতিমালা ঠিক করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সচিবালয়ে ঢাকায় সফররত আইএমএফ এর মিশনের প্রধান ইভো ক্রোজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন যে নতুন ঋণ কর্মসূচির অংশ হিসেবে আইএমএফ ধাপে ধাপে কিছু সংস্কারের পরামর্শ দিয়েছে, তবে দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং জনগণের প্রয়োজন বিবেচনায় সরকারের প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তিনি আরও জানিয়েছেন যে একটি রাজনৈতিক সরকারের জনগণের প্রতি যে দায়িত্ব রয়েছে আইএমএফ সেটিকে সম্মান করে। অর্থমন্ত্রী আরও জানান যে দেশের পুঁজিবাজার কর জিডিপি অনুপাত বৃদ্ধিসহ অর্থনৈতিক সূচকে অগ্রগতি সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ, তবে এসব ক্ষেত্রে আরও উন্নতির উপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। তিনি আরও জানান আগামী অক্টোবরে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ এর বিশ্বব্যাংকের বার্ষিক সভায় সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আরও আলোচনা হবে এবং সেখানে অংশ নেবেন তিনি বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন যে বিষয়গুলো নিয়ে আমরা খুব শীঘ্রই খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। শেখ হাসিনা দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বললেন চিফ প্রসিকিউটর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করে বলেছেন যে হাসিনা চাইলে সাধারণ নাগরিকদের মতো দেশে ফিরতে পারবে না। চিফ প্রসিকিউটর আরও জানিয়েছেন যে শেখ হাসিনা বর্তমানে ভারতের সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তিনি যদি দেশে ফিরতে চান তবে অবশ্যই বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে পারস্পরিক সমঝোতা কূটনৈতিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। তিনি যখনই দেশের মাটিতে পা রাখবেন তখনই তাকে গ্রেপ্তার করা হবে এবং সরাসরি কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন আমাদের দেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন হয়েছে এরকম নজির নেই। যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় তবে তাকে বাংলাদেশে পাওয়া যায় তাহলে তা সঙ্গত কারণে, যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে তিনি প্রথমত জেলে যাবেন, তারপর তিনি আপিল করতে পারবেন কি পারবেন না সে বিষয় নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালে। চলমান মামলার অগ্রগতি সম্পর্কে চিফ প্রসিকিউটর আরও জানিয়েছেন 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের মামলায় তদন্ত শেষ হয়েছে। আগামী 21শে জুলাই সংক্রান্ত আনুষ্ঠানিকভাবে আমরা এর একটি বিষয় সম্পর্কে জানাবো এবং আমরা জানাবো যে আগামীতে বিষয়গুলো কোন দিকে যাবে। আমরা বলতে চাই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও একজন প্রধানমন্ত্রী ছিলেন, যেহেতু তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন সুতরাং তার সরাসরি দেশে আসার কোনো সুযোগ নেই। তাকে দেশে আসতে হলে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে কনভিন্স করতে হবে। সংসদে স্বাস্থ্যমন্ত্রী বলেন শীঘ্রই 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অতি দ্রুত 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে সংসদে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ শাখাত হোসেন। আজ জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সাবিকুন নাহার এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাত হোসেন এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে দেশের সব সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য অনুমোদিত মোট সম্পদের সংখ্যা 41,806টি। এর মধ্যে বর্তমানে 9,460টি চিকিৎসকদের পদই শূন্য পড়ে রয়েছে। নার্সদের ক্ষেত্রে চিত্রটি আশাব্যঞ্জক নয়। সারা দেশে অনুমোদিত 49,869টি নার্স পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন 45,302 জন, আর শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে 4,577টিতে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সর্বশেষ বড় ঘাটতি দেখা গেছে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে। মাঠ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে মোট অনুমোদিত 65,230টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছে 46,283 জন। ফলে মাঠ পর্যায়ে শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে 18,947টি। এর মধ্যে মাঠ পর্যায়ে পরিবার কল্যাণ সহকারী বা এফডব্লিউর পদে সংখ্যা 23,500টি হলেও বর্তমানে কর্মরত আছে 15,207 জন এবং শূন্য রয়েছে 8,293টি পদ। পরিবার কল্যাণ প্রদর্শিকা বা এফডব্লিউভি পদে 6,361টির মধ্যে 3,161টি পদই ফাঁকা রয়েছে বলে জানা গেছে।